ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে যে টপিকটা নিয়ে পড়াবো সেটা হলো এনামেল। তোমরা অনেক দিন ধরে অনেকে আমাকে বলছো যে এনামেলে তোমরা কিছুই বুঝো না, তোমাদের এনামেলে সবচেয়ে বেশি প্রবলেম। তো সেজন্য এই ক্লাসটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটুকু দেখবে। আশা করি এই ক্লাসটা দেখার পর এনামেল রিলেটেড তোমাদের সব প্রবলেম দূর হয়ে যাবে। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো কোয়েরি থাকে, বা কারো যে কোনো টপিকে বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময়ই বরাবরের মতো খোলা। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে একটা হিউম্যান টিপ দেখাতে চাই। আচ্ছা, ভালো কথা, তোমরা হিউম্যান টিপ যারা কিনবে তারা কিন্তু জানো যে মোটামুটি হিউম্যান টিপটা আমাদের জমা দিতে হয়। তো জমা দিবা কিসে? এই যে এই একটা বাটি, এটা তোমরা যে কোনো ধরনের দোকানে পেয়ে যাবে। তো এই একটা প্লাস্টিকের বাটি, ঠিক আছে? এখানে আমরা সাধারণত হিউম্যান টিপগুলো স্টোর করে থাকি। তো আসো, এই যে এখানে আমি একটা টুথ দেখতে পাচ্ছি, এইটা হলো আমাদের ম্যাক্সিলারি ক্যানাইন। আগের ক্লাসে আমরা পড়েছিলাম আমাদের টুথ ফর্মুলা, টুথের মিজিয়াল সারফেস, ডিজিটাল সারফেস সম্পর্কে জেনেছিলাম। তোমরা যারা আগে ক্লাসটা করোনি তারা করে আসতে পারো, ওখানে মোটামুটি টুথ সম্পর্কে একটা ভালো নলেজ সবাইকে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের টুথ, হ্যাঁ, এটাকে আমরা বলছি ম্যাক্সিলারি ক্যানাইন। তো এই ম্যাক্সিলারি ক্যানাইনে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে যে সাদা পার্টটা, এটাকেই কিন্তু আমরা বলছি এনামেল। আমরা যখন ওরাল ক্যাভিটিতে দাঁতটা দেখি তখন কিন্তু আমরা এই সাদা পার্টটুকুই দেখি, অর্থাৎ আমরা এই এনামেলটুকু দেখি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এনামেলটুকু, আমরা মোটামুটি এই এনামেলটুকুই দেখি। তো আমরা এই এনামেলটা নিয়েই কিন্তু কথা বলছি। তোমার কি মনে হয় যে পুরোটা দাঁতে কি এনামেল আছে? না, দাঁতের অনেকগুলো স্ট্রাকচার আছে, সেটা ইতিমধ্যে তোমরা জেনেছো। এনামেল থাকে, ডেন্টিন থাকে, পাল্প থাকে, সিমেন্টাম থাকে, আমরা অনেকগুলো থাকে। তো আজকে আমরা পড়বো এনামেল, অর্থাৎ এই যে সাদা যে স্ট্রাকচারটা দাঁতের, এটাই হচ্ছে এনামেল। তো চলো, আচ্ছা, এখন আমরা পড়বো এনামেলের ডেফিনেশন, ঠিক আছে? তো এনামেলের ডেফিনেশনের মধ্যে কি আছে দেখো, এনামেল ইজ দ্য হার্ডেস্ট ক্যালসিফাইড স্ট্রাকচার of our body which is acellular, avascular, non-innervated and which covers the anatomical crown of a tooth. তো আসলে ডেফিনেশনটা আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাই। হ্যাঁ, প্রথমেই বলেছে যে এনামেলটা হচ্ছে একটা হার্ডেস্ট ক্যালসিফাইড স্ট্রাকচার অফ আওয়ার বডি। আচ্ছা বলো তো, আমাদের বডিতে সবচেয়ে হার্ডেস্ট ক্যালসিফাইড স্ট্রাকচার কোনটা? তোমাদের কি মনে হয় যে আমাদের বডির মধ্যে সবচেয়ে হার্ডেস্ট হচ্ছে আমাদের বোনস, তাই না? কিন্তু এই যে এনামেলটা, অর্থাৎ আমরা যে এই যে দাঁতে যে এনামেলটা পড়ছি, এই এনামেলটা কিন্তু আমাদের বোনসের থেকে অনেক 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 গুণ বেশি হার্ড, ঠিক আছে? এই জন্যই কিন্তু এনামেলের হার্ডনেসকে আমরা ডায়মন্ডের হার্ডনেসের সাথে তুলনা করতে পারি। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি পরে যাচ্ছি, আগে আসো তোমাদেরকে ডেফিনেশনটা একটু বুঝিয়ে দিই। তো বলেছে হার্ডেস্ট ক্যালসিফাইড স্ট্রাকচার অফ আওয়ার বডি উইচ ইজ অ্যাসেলুলার। অ্যাসেলুলার মানে কি? অর্থাৎ সেল থাকবে না। আমরা জানি যে থাকবে না, কোনো কিছু অ্যাবসেন্ট বলতেই কিন্তু সামনে আমরা এ বসাই, তাহলে অ্যাসেলুলার অর্থাৎ সেল নেই। অ্যাভাস্কুলার মানে কি? অর্থাৎ এখানে কোনো ধরনের ব্লাড সাপ্লাই নেই, কোনো ধরনের ভেসেলস বা কোনো ধরনের আর্টারি বা কোনো ধরনের নার্ভ বা ভেসেলস, কোনো সাপ্লাই এখানে নেই, ঠিক আছে? যার কারণে তুমি দেখবে দাঁতের সাদা পার্টটা, ওখানে কিন্তু মানে সেন্সিটিভিটি বেশি না হয়, যদি পাল্পে কোনো ধরনের ব্যথা ফিল না। ধরো যে তোমার আমি নিজেই দাঁতে নিজে করো, তখন তোমার ধরনের লাগবে না, এখানে বলতে ধরনের সাপ্লাই নেই। তারপরে কি বলেছে? নন ইনারভেটেড। নন ইনারভেটেড মানে কি? ইনারভেটেড থাকা, আর নন ইনারভেটেড মানে নার্ভ সাপ্লাই which covers the anatomical crown of a tooth. আচ্ছা, ক্রাউন আবার এখানে আমরা পড়ব anatomical crown, clinical crown। তো আমি তোমাদের ক্রাউনের ক্লাসে পড়িয়ে যে anatomical tooth। তাহলে আসো আমার সাথে একবার বলো যে আমরা ডেফিনিশনের মধ্যে কি পেয়েছি। হার্ডেস্ট ক্যালসিফাইড স্ট্রাকচার অফ আওয়ার বডি ইজ অ্যাসেলুলার, অর্থাৎ সেল নেই, অ্যাভাস্কুলার অর্থাৎ কোনো ধরনের সেল সাপ্লাই, অ্যান্ড ইনারভেটেড অর্থাৎ কোনো ধরনের নার্ভ সাপ্লাই নেই, আর যেটা আমাদের টুথে অ্যানাটমিক্যাল ক্রাউনটাকে করে থাকে। তাহলে এটা আসো, এনামেল যখন বলবে তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে অ্যাসেলুলার বলো তো, কিন্তু বলতে পারে অ্যাসেলুলার কেন, অ্যাভাস্কুলার কেন, নন ইনারভেটেড কেন, তাই এগুলো কেন সেটা জানাও কিন্তু জরুরি। মেডিকেলে পড়াশোনা করবা, এখানে মুখস্থর চেয়ে বেশি জিনিস কিন্তু তোমাদের বুঝতে হবে। কিন্তু তোমরা যদি এখানে বুঝে বুঝে মুখস্থ করো, তখন দেখবে তোমাদের জন্য জিনিসটা খুবই ইজি হয়ে গেছে, ঠিক আছে? এখন আসো, এনামেল ফর্মিং সেলটা কি? এনামেল ফর্মিং সেলকে আমরা বলি অ্যামিলোব্লাস্ট, ঠিক আছে? এনামেল ফর্মিং সেল অ্যামিলোব্লাস্ট। আচ্ছা, এবার আসো কেমিক্যাল কম্পোজিশন। তোমরা যখন নাকি তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, সেটা সিনপসিস বলো বা শিবির বলো, যেই কোয়েশ্চেন ব্যাংকে বলো,
ওটা খুলে দেখবে যে এখানে কেমিক্যাল কম্পোজিশনের কোয়েশ্চেনটা কিন্তু 4 বার আসছে প্রফে। এই জন্য দেখো আমি লিখে রেখেছি যেটা 4th টাইম প্রফে এসেছে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা সামনে কার্ড এক্সাম বা টার্ম এক্সাম বা আইটেমই বলো না কেন, সবগুলোতেই মোটামুটি তোমাদেরকে কেমিক্যাল কম্পোজিশন বা ফিজিক্যাল প্রপার্টিসটা কিন্তু পাবা। তো আসলে কেমিক্যাল কম্পোজিশন এখানে কী কী আছে, প্রথমে আছে ইনঅর্গানিক সাবস্টেন্স আর অর্গানিক সাবস্টেন্স। তো এনামেলের কেমিক্যাল কম্পোজিশনে আমরা 2 ধরনের সাবস্টেন্স পাবো, একটা ইনঅর্গানিক সাবস্টেন্স, একটা কেমিক্যাল সাবস্টেন্স। এখন আসো ইনঅর্গানিক সাবস্টেন্স। হ্যাঁ, ইনঅর্গানিক সাবস্টেন্সে আমরা কী কী পাবো, সব ধরনের আয়ন এখানে আমরা পাবো। তোমরা ইন্টারে পড়ে এসেছো আয়নগুলোর মধ্যে কী ছিল আমাদের গ্রুপ 1 গ্রুপ 2 এই 3টা গ্রুপ ছিল। এই 3টা গ্রুপের মধ্যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে আমরা কী পেয়েছিলাম, সোডিয়াম ম্যাগনেসিয়াম। সোডিয়াম ম্যাগনেসিয়াম তো থাকবে, সাথে এখানে গ্রুপ 2 এর একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট থাকবে উইচ ইজ ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপিটাইট ক্রিস্টাল। আর এটা সংকেতটাও কিন্তু আমাদের লাগবে, সংকেতটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা ভালো কথা, সংকেতটা তোমাদের এক এক বইয়ে এক এক রকম করে লেখা, এই জন্য আমি দুইভাবেই লিখে দিয়েছি যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাপিটাইট ক্রিস্টাল হচ্ছে CA10PO46OH2, আর OH4 দিয়ে যদি 2 থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অরব্যান্স। ঠিক আছে, অর্থাৎ অরব্যান্সে এভাবে লেখা C10PO46OH42। আচ্ছা, এটা C10 হবে না, এখানে CA হবে, এটা প্রিন্টিং মিস্টেক। এবার আসো এই 10 কেটসে কী লেখা, 10 কেটসে লেখা CA10PO46OH2। তাহলে তোমাদের জন্য যেটা ইজি তোমরা সেটাই মনে রাখতে পারো, বাট আমি এটা বেশি প্রেফার করবো। হ্যাঁ, কারণ এটা তোমাদের মনে রাখাও ইজি। আমরা জানি যে পানির সংকেত H2O, তো ওটাকে যদি তোমরা এইভাবে লিখো OH2 তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এইভাবে মনে রাখবে যে এনামেলের ইনঅর্গানিক সাবস্টেন্সে আমরা প্রথম পাবো 96%। 96%-এর মধ্যে কী কী আছে, বিভিন্ন ধরনের আমরা এখানে মেটালস পাবো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, অক্সিজেন, ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপিটাইট ক্রিস্টাল। এটা সংকেতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগবে, CA10PO46OH42 বা লিখতে পারো, অথবা OH2ও লিখতে পারো, তোমরা যেভাবে ইচ্ছা লিখতে পারো। এবার আসো অর্গ্যানিক সাবস্টেন্সের মধ্যে কী আছে। হ্যাঁ, অর্গ্যানিক সাবস্টেন্সের মধ্যে আমরা পাবো 4%। যেহেতু 96%ই আমাদের ইনঅর্গ্যানিক সাবস্টেন্সে চলে গিয়েছে, তাহলে অর্গ্যানিক সাবস্টেন্সে থাকবে 4%। 4%-এর মধ্যে আমরা পাবো প্রোটিন, লিপিড, গ্রাউন্ড সাবস্টেন্স অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, তো এর মধ্যে দেখো এই যে টোটালটা মিলায় তো আমাদের 4%, তাহলে এখানে প্রোটিন থাকবে 1%, লিপিড থাকবে 1%, আর বাকি 2% থাকবে ওয়াটার, আর এখানে 0.something% থাকবে গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের অর্গ্যানিক সাবস্টেন্স, যেখানে ওয়াটার থাকবে 2%, প্রোটিন থাকবে 1%, লিপিড থাকবে 1%। এটা কিন্তু তোমাদের বাই কোয়েশ্চেন করতে পারে যে প্রোটিন কয় % আছে, লিপিড কয় % আছে। তোমরা ফার্স্টে মনে রাখবে ইনঅর্গানিক সাবস্টেন্স 96%, এই আয়নগুলোর নাম একটু মনে রাখবে। তারপর মনে রাখবে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপিটাইট ক্রিস্টালস আছে, আর এই অ্যাপিটাইট ক্রিস্টালের সংকেতটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তোমরা যখন এটা পড়বে তখন খাতার মধ্যে একটু লিখে পড়বে, তাহলে বেশি ভালো মনে থাকবে। এবার আসলে অর্গ্যানিক সাবস্টেন্সের মধ্যে আছে 4%, এখানে আছে প্রোটিন, লিপিড, গ্রাউন্ড সাবস্টেন্স আর ওয়াটার। আচ্ছা, এবার আসো এখানে আমরা কিছু প্রোটিন পাবো। প্রোটিনগুলোকে আমরা দুই ভাগে লিখতে পারি, একটা হচ্ছে অ্যামিলোজেনিন এবং একটা নন অ্যামিলোজেনিন। তো অ্যামিলোজেনিন প্রোটিনটাই কিন্তু আমাদের এখানে বেশি, উইচ ইজ 90%। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে 90% হচ্ছে অ্যামিলোজেনিন প্রোটিন। তো এই অ্যামিলোজেনিন যে প্রোটিনগুলো আছে এরা হচ্ছে হেটেরোজেনাস গ্রুপ অফ লো মলিকুলার ওয়েট প্রোটিন, অর্থাৎ এদের যে এই প্রোটিনগুলো আছে এরা লো মলিকুলার ওয়েট থাকে। ঠিক আছে, অর্থাৎ এদের আণবিক ভরটা খুবই কম থাকে। আর ওরা কি থাকে, হেটেরোজেনাস গ্রুপ, মানে ওদের স্ট্রাকচারটা হেটেরোজেনাস হয়, হোমোজেনাস হয় না। ঠিক আছে, অর্থাৎ মানে ওদের স্ট্রাকচারের মধ্যে ভিন্নতা আছে। তারপর কি বলেছে দেখো, দে আর হাইড্রোফোবিক অ্যান্ড আর রিচ ইন প্রোলিন, হিস্টিডিন, গ্লুটামিন অ্যান্ড লিউসিন। তোমরা সবাই কিন্তু এই প্রোটিনগুলোর নাম মোটামুটি আমাদের, বা অ্যামাইনো অ্যাসিড বলো, এগুলোর নাম কিন্তু ইন্টারে পড়ে এসেছো। তো এখন আসো তোমরা জাস্ট এই জিনিসগুলো মনে রাখবে যে অ্যামিনোজেনিন যদি বলে তাহলে সেটা হবে হেটেরোজেনাস গ্রুপ অফ লো মলিকুলার ওয়েট প্রোটিন। আচ্ছা, তারপরে এখন আসো এরা হাইড্রোফোবিক ইন নেচার। হাইড্রোফোবিক মানে কি বলো তো, আমরা জানি যে ফোবিক মানে হচ্ছে ভয়, বা ফোবিয়া আমরা বলি হচ্ছে ফোবিয়া মানে নর্মালি ভয়। যদি বলে হাইড্রোফোবিক তাহলে বুঝতে হবে ও হচ্ছে খুবই পানিকে ভয় পায়। হ্যাঁ, অর্থাৎ পানি বিকর্ষী। কেন, কারণ সে যেহেতু হাইড্রোফোবিক মানে পানিকে ভয় পাচ্ছে, তাই ও পানিকে বিকর্ষী মানে পানি থেকে দূরে থাকবে, এই জন্য হাইড্রোফোবিক। আর কি বলেছে, রিচ ইন প্রোলিন, হিস্টিডিন, গ্লুটামিন অ্যান্ড লিউসিন। আর বলেছে এখানে রিচ মানে এটা খুবই বেশি পরিমাণে থাকবে, এখানে হিস্টিডিন, গ্লুটামিন, লিউসিন আর প্রোলিন। এবার আসো নন অ্যামিলোজেনিনটা কি, এবং হচ্ছে 10% থাকে। ঠিক আছে, অর্থাৎ এরাই আমরা পড়েছিলাম নন অ্যামিলোজেনিন থাকে 90%, আর এখানে পড়ছি নন অ্যামিলোজেনিন থাকে 10%। এখন আসলে অ্যামিলোজেনিন যে আমরা যেগুলো পড়েছি নন অ্যামিলোজেনিনের বেলায় আমরা জাস্ট সেই জিনিসগুলোকে উল্টিয়ে দিব। যেমন দেখো, আমরা অ্যামিলোজেনিনে কিন্তু পড়েছিলাম ওরা লো মলিকুলার ওয়েট প্রোটিন, আর নন অ্যামিলোজেনিনের ক্ষেত্রে আমরা পড়বো ওরা হাই মলিকুলার ওয়েট প্রোটিন। ঠিক আছে, এখন আসো এখানে আমরা পড়েছিলাম ওরা রিচ ইন হিস্টিডিন, গ্লুটামিন অ্যান্ড লিউসিন,
প্রোলিন। এখানে আমরা পড়বো রিচ ইন গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড অ্যান্ড সেরিন। এটা একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। তোমরা চাইলে এটাকে গ্যাস দিয়ে মনে রাখতে পারো। কীভাবে? G for গ্লাইসিন, A for অ্যাসপার্টিক অ্যাসিড অ্যান্ড S for সেরিন। তাহলে এই যে গ্যাস দিয়ে মনে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের নন অ্যামিলোজেনিন। নন অ্যামিলোজেনিনে এই জিনিসটা সবচেয়ে রিচ থাকে, আর এটা কিন্তু রিটেনে প্রায়ই আসে, ঠিক আছে, যে অ্যামিলোজেনিন বা নন অ্যামিলোজেনিন, অথবা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনটা বা এনামেলে প্রোটিনগুলো কী কী আছে এটা রিটেনে আসে, তাই এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তা আসো, নন অ্যামিলোজেনিন তো 10% থাকে। এখানে কী বলেছে যে কম্পোজড অফ, এখানে ওরা কী কী দিয়ে তৈরি? এনামেলিন, অ্যামিলোব্লাস্টিন, টাফটেলিন। এনামেলিন, অ্যামিলোব্লাস্টিন, টাফটেলিন। আর কী বলছে? নন অ্যামিলোজেনিন প্রোটিনস আর হাই মলিকিউলার ওয়েট প্রোটিন অ্যান্ড আর রিচ ইন গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড অ্যান্ড সেরিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যামিলোজেনিন অ্যান্ড নন অ্যামিলোজেনিন। জাস্ট তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু মনে রাখবে যে এখানে যে গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড বা সেরিন যদি না থাকে তাহলেই কী থাকবে? হিস্টিডিন, গ্লুটামিন, লিউসিন আর প্রোলিন। এটি কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে তোমরা যদি একটা মনে রাখো যে এখানে গ্যাস থাকবে, অর্থাৎ গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড আর সেরিন থাকবে, তাহলে এই গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড আর সেরিনের বাহিরে যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যামিলোজেনিন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি কেমিক্যাল কম্পোজিশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনোটা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যদি এখনও ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো ভিডিওটা, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। যেহেতু এটা নতুন চ্যানেল, সো এটা কিন্তু ইজিলি তোমরা সার্চ দিলে পাবে না। আর এটাকে তোমরা অবশ্যই ফলো করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই এখানে একটা লাইক করে দিবে। অ্যান্ড তোমার যারা নতুন নতুন ফ্রেন্ডস আছে যারা বিডিএসে পড়ে তাদের সাথেও কিন্তু এই চ্যানেলটা শেয়ার করতে পারো বা এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। পরবর্তীতে আমরা আলোচনা করব এনামেল আরও ডেপথ জিনিস নিয়ে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আপাতত তোমরা ডেফিনেশনটা আর কেমিক্যাল কম্পোজিশনটা খুব ভালো করে মুখস্থ করো। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড এনামেলের সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।